রোদ্দুর ভাই, এত রাতে আপনি আমাদের এখানে কেন? আপনার না আজ বিয়ে ছিল? রোদ্দুর কিছু না বলে দুপা এগিয়ে বসে, ওহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ওহি চমকে যায়, ভীষণ চমকে যায়। তার মাথায় কিছুই ঢুকছে না। তার জানা মতে আজ রোদ্দুরের বিয়ে এবং হিসেব অনুযায়ী তাকে এতক্ষণ বাসর ঘরে থাকার কথা, কিন্তু বাসর ঘর ফেলে রোদ্দুর তার বাড়িতে কেন? কয়েক সেকেন্ডের মধ্যে রোদ্দুরের ফোপানোর শব্দ ওহির কানে বাজে। ওহি আরেক দফা চমকায়। রোদ্দুরের মতো স্ট্রং একটা ছেলে কান্না করছে। তাহলে কি কোনোভাবে বিয়েটা হয়নি? কোণে পালিয়েছে বা অন্য কিছু? নিজের ভেতর এক ধরনের ভালো লাগা কাজ করে ওহির। তার রোদ্দুর ভাই তাহলে বিয়ে করেনি? সে দুহাত রোদ্দুরের পিঠে রেখে জড়িয়ে ধরে। তার নিজেরও চোখের কোণে অশ্রু চিকচিক করে। অজান্তা ও আমার নাকি ভালোবাসে না, এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে, শেষ মুহূর্তে সব ভেস্তে দিয়ে চিঠি লিখে পালিয়েছে। বৃষ্টি প্রথমবার যখন আমি প্রপোজ করেছিল ভার্সিটির সবার সামনে, ওকে রিজেক্ট করেছিলাম। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই ও নাকি 3টে বছর ভালোবাসার নাটক করেছে। রৌদ্রের ভেজা কণ্ঠ কানে আসে ওহির। রৌদ্রের সব কথা ছাপিয়ে তার মুখে অজান্তা ডাকটা যেন প্রতিধ্বনি হয়ে বারবার কানে বাজে। ছোটবেলা থেকেই রৌদ্র তাকে অজান্তা বলে ডাকে, কখনো ওহি বলে ডাকেনি। রৌদ্রের যেন হুঁশ নেই, কিন্তু ওহির পা ধরে এসেছে। তাছাড়া রৌদ্র নিজের সম্পূর্ণ ভর তার ওপর ছেড়ে দিয়েছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত পা ভেঙে পড়ে যাবে। রোদ্দুর ভাই, আমি ছাড়ুন, একটু বেডে বসুন। ওহির কথায় কর্ণপাত করে না রোদ্দুর। যেরকম ছিল তেমনই থাকে। অগত্যা সে নিজে থেকে রোদ্দুরকে ঠেলে নিজের বেডে বসায়, নিজেও থপ করে রোদ্দুরের পাশে বসে পড়ে। বড় বড় করে শ্বাস নেয়, তারপর বলে ফেলে, একটুর জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল। এভাবে কেউ জড়িয়ে ধরে? রোদ্দুর তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। তা দেখে ওই ভয় পেয়ে যায়, সঙ্গে সারা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ে। সি, কি বলতে কি বলে ফেলেছে। নিজেকে সামলে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি এনে রোদ্দুরের সামনে ধরে বলে, রোদ্দুর ভাই, পানিটা খান। রোদ্দুর বিরক্তি না করে পানির গ্লাস হাতে নেয়, ঢক ঢক করে পুরো গ্লাস শেষ করে। ওহি তার দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রোদ্দুরের চোখ ফোলা ফোলা, মুখে এখনো শুষ্ক পানির বলি রেখা, চোখের মনি অস্বাভাবিক লাল হয়ে গেছে। পরনের পায়জামা পাঞ্জাবি ভাঁজ এলোমেলো হয়ে গেছে, চুলগুলো অবিন্যস্ত। তবু কি সুন্দর লাগছে তাকে। এত সুন্দর মানুষ কি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? ওহি বড় করে ঢোক গিলে। রোদ্দুর তার মায়ের সৎ বোনের ছেলে। তার নানা ভাই 2 বিয়ে করেছিল। রোদ্দুর ভাইয়ের মা ছিল প্রথম পক্ষের আর তার মা দ্বিতীয় পক্ষের, কিন্তু 2 বোনের মধ্যে সম্পর্ক এক আত্মার। বড় খালা তার মাকে খুবই ভালোবাসে, নিজেই কোলে পিঠে করে মানুষ করেছে তার মাকে। 2 পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে 2 পরিবারের মধ্যে যাতায়াত ছিল অনেক ঘন ঘন। রোদ্দুর ভাইয়ের থেকে সে বয়সে অনেক ছোট। রোদ্দুর হিম নামক মানুষটার অতিরিক্ত রাগের জন্য রোহি তাকে ছোটবেলা থেকেই ভয় পায়, যতটা সম্ভব দূরে দূরে থাকে। ছোটবেলা থেকে কুকুর তার ভীষণ অপছন্দের। সে যখন ক্লাস 4-এ, তখন রোদ্দুর একবার ইচ্ছে করে তার কোলে নিজের পোষা কুকুর ছেড়েছিল। সেই কুকুর আবার তাকে আশ্রয় দিয়েছিল। সেদিন কি যে ভয় পেয়েছিল। তারপর থেকে ইচ্ছে করেই রোদ্দুর নামক ভয়ানক প্রাণীটাকে সে অ্যাভয়েড করে চলতো। তাকে নিয়ে কোনো আলাদা ফিলিংস কাজ করতো না। কিন্তু সেদিন যেন হুট করেই সব চেঞ্জ হয়ে গেল। চেনা রোদ্দুর যেন তার কাছে অচেনা হয়ে গেল। তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন বোনা শুরু করলো। সে তখন সদ্য ক্লাস 10-এ উঠেছে। সারাদিন বাদল ঝরা শ্রাবণের এক সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে, একদম কাক ভেজা হয়ে। রৌদ্রের সমস্ত শরীর বেয়ে টপ টপ করে পানি পড়ে ফ্লোরে বন্যা বানিয়ে ফেলেছে। তার চুলগুলো জবজবে হয়ে কপালে লেপ্টে আছে, বুড়ো চোখল বেয়ে পানির ধারা। চোখের পাতা ভিজে ভারী হয়ে আছে যেন। খোঁজা খোঁজা দাড়িগুলো যেন সগর্বে দাঁড়িয়ে আছে। রক্তিম ঠোঁটের ওপর অযাচিত বিন্দু বিন্দু জলরাশি, যেগুলো যেন ওহিকে চুম্বকের মতো তার দিকে টানছে।
কতক্ষণ এভাবে তাকিয়েছিল জানা নেই। রোদ্দুরের ধমকে সে দরজা থেকে সরে যায়। তারপর যেন তার কি হয়ে যায়, মনের ভেতর অন্যরকম অজানা অনুভূতি হয় রোদ্দুরকে ঘিরে। প্রতি রাতে স্বপ্ন দেখে, তাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যাওয়াও তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা সময় সে বুঝতে পারে সে রোদ্দুর হিম নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ততদিনে রোদ্দুর নিজেকে অন্য কারোর মায়ায় জড়িয়ে ফেলেছে। তাই তার একতরফা ভালোবাসা পূর্ণতা পায়নি। এভাবেই সামনে দাঁড়িয়ে থাকবি? রোদ্দুরের কথায় ঘুর কাটে অহির। ব্যতিব্যস্ত হয়ে রোদ্দুরের হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে, ফের তার পাশে এসে বসে বলে, রোদ্দুর ভাই, সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, আর হবেও না। আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত। আমি এখন ঘুমাবো। তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি, চিন্তা করিস না। 20 mgর একটা খেয়েছি মাত্র। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়েই রোদ্দুর বিছানায় গা মেলে দিল। ওহি ঝটপট বলল, রোদ্দুর ভাই, আপনি গেস্ট রুমে যান। এটা আমার রুম। বাসায় কাজের লোক বাদে আর কেউ নেই, সব আপনাদের বাসায়। আপনি না হয় যে কারো রুমে ঘুমান, কিন্তু আমার রুমে নয়। উঠুন। রোদ্দুর উত্তর দেয় না। ওহি রোদ্দুরের বাহুতে একটা ধাক্কা দিতে সে চোখ বন্ধ রেখে ওই হাত চেপে ধরল। জড়ানো গলায় বলল, ঘুমাতে দে আমায়, অজান্তা। নইলে তোর খবর আছে। বাসা থেকে পালিয়ে এসেছি এক প্রকার, একটু নিরিবিলি থাকার জন্য। সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে, যা অসহ্যকর। আমার রুমের সব ভাঙচুর খুলে এসেছি। আপনি এখানে এসেছেন সবাই জানে? জানে না। রোদ্দুর ভাই, কিছু খাবেন? কখন খেয়েছেন? এক খুশিতে নাক ফাটিয়ে ফেলবো অজান্তা। বিরক্ত করতে বারণ করেছি। ওহি আর বিরক্ত করে না। সাবধানে রোদ্দুরের হাতের ভাঁজে চেপে রাখা নিজের বন্দি হাতটা মুক্ত করতে চায়, কিন্তু রোদ্দুর ছাড়ে না। হাল ছেড়ে চুপচাপ বেডে বসে রোদ্দুরের মুখপানে চেয়ে থাকে। তার খুব ইচ্ছে হয় রোদ্দুরের চুলে বিলি কেটে দিতে। হাত বাড়িয়েও গুটিয়ে নিয়ে আসে, কোথায় যেন বাধা। মিনিট 10 পর রোদ্দুরের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে ওহির। যা, রোদ্দুর ঘুমিয়ে পড়েছে, তার মানে মেডিসিন অতি দ্রুত তার কাজ শুরু করেছে। সে এক প্রকার জোর করেই রোদ্দুরের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মাকে ফোন দিয়ে সব বৃত্তান্ত জানতে হবে তার। রোদ্দুর যে এখানে সেটাও জানাতে হবে। পায়ের নিচ থেকে সাবধানে চাদরটা উঠিয়ে রোদ্দুরের গলা অবধি জড়িয়ে দেয়। সরে আসার আগে আর একবার রোদ্দুরের মুখপানে চাইতেই তার ভয়ঙ্কর একটা ইচ্ছে জাগে। নিজের লাগাম ছাড়া ইচ্ছেকে দমন করতে না পেরে রোদ্দুরের কপালে গভীর এক চুমুক বসিয়ে দেয়। তারপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায়। বিকেলবেলা পা দিয়ে বেলকুনির কাজ ঠেলে ভেতরে ঢুকে ওহি। তার এক হাতে 1 কাপ চা আর ডান হাতে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই। রোদন ভরা এই বসন্ত। 8মবারের মতো বইটি পড়া শুরু করেছে সে। ব্যালকনির মাঝ বরাবর রাখা ছোট্ট টেবিলের উপর বইটা রেখে সে চেয়ারে প্রকৃত পানে বসে রইল। চায়ের কাপে এক চুমুক দিতেই সামান্য ভালো লাগার অনুভূতি হলো। কিছুদিন হলো তার মন খচখচ করছে। অনেক চেষ্টা করেও রোদ্দুরের সাথে যোগাযোগ করতে পারেনি। আজ 1 সপ্তাহের মতো হলো ওহি রোদ্দুরকে দেখে না। রোদ্দুরের কোনো খোঁজ নেই। সেদিন রাতে তার রুমে ঘুমিয়েছিল। সকালবেলা সে পাশের রুম থেকে জেগে উঠে গিয়ে দেখে রোদ্দুর নেই। কাজের লোকের মাধ্যমে জানতে পারে ভোরবেলা সূর্য ওঠার আগেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে তা কাজের লোক জানে না, শুধু যেতে দেখেছে। একরাশ টেনশন নিয়ে সে রোদ্দুরের নাম্বারে ফোন দেয়। ফোন সুইচ অফ বলে। পরে সে খালাকে ফোন দিয়ে জানতে পারে রোদ্দুর বাসায় ফিরেছে এবং এখন নিজের রুমেই দরজা আটকে আছে। ওই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই 7 দিনে সে অনেকবার রোদ্দুরের ফোনে কল দিয়েছে, কিন্তু রোদ্দুরের ফোন সেদিনের পর থেকে বন্ধ। সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিনরাত নিজের রুমে থাকে। ওহির বড় মায়া হয়। রোদ্দুরের যে মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক ছিল তার নাম বৃষ্টি। অসম্ভব সুন্দর গড়নের একটা মেয়ে। ওহি যে বছর রোদ্দুরের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়, সেই বছরেই রোদ্দুরের ভার্সিটির পাঠ চুকে যায়। বাবার বিজনেসে তখন ঢুকে পড়ে। আর বৃষ্টি রোদ্দুরের 1 বছরের জুনিয়র হওয়ার কারণে ওহির সাথে প্রায়ই ভার্সিটিতে কথা হতো।
কোনো কোনো দিন রোদুর যখন অফিস থেকে সোজা ভার্সিটি এসে বৃষ্টির সাথে দেখা করত, দূর থেকে সেসব দেখে ওহির বুক পুড়ত। এখন ওই থার্ড ইয়ারে, ততদিনে বৃষ্টির পড়াশুনো শেষ বলে দুপক্ষের সম্মতিতে বিয়ের ডেট ফাইনাল হয়, কিন্তু বিয়েটা হয় না। হুট করেই ওহি স্বস্তি লাগতে শুরু করে। সে রোদ্দুরকে দেখবে, তাও আবার এখনই। সে এক চুমুকে বাকি চাটুকু শেষ করে দ্রুত নিচে নামে। যত দ্রুত সম্ভব রোদ্দুরের কাছে পৌঁছাতে হবে তাকে। মানুষ তীব্র সুখ এবং তীব্র দুঃখের সময় কাউকে পাশে চায়। রোদ্দুরের দুঃখের সময় এখন তাকে প্রয়োজন, বড্ড প্রয়োজন। রান্নাঘরে উকি দেয় ওহি। তার মা খালার বাসা থেকে ফিরেছে 4 দিন হলো। সে নিঃশব্দে মায়ের পেছনে গিয়ে বলে, মা, আমি খালামণির বাসায় যাব। তার মা শাহানা বেগম চুলায় করলা ভাজি বসিয়েছে। তার বাবা ঢাকার নামকরা কলেজের ফিজিক্সের টিচার, তিনি আবার কাজের লোকের হাতে রান্না খায় না। সেজন্য ছোটবেলা থেকে ওহি দেখে যাচ্ছে তার মা পরম যত্নে সবার জন্য রান্না করে। শাহানা বেগম চুলার আঁচ একটু কমিয়ে মেয়ের দিকে ফিরে তাকালেন। ভেজা হাত দুটো শাড়ির আঁচলে মুছে বললেন, তোর কাজকর্ম তো কিছুই আমি বুঝতে পারি না। হিমের বিয়ের সময় কত করে বললাম চল যাই, কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে গেলি না। আর এখনো ও বাড়ির সবার মানসিক অবস্থা ভালো না, তুই এখন ধেই করে নাচতে নাচতে যাবি। বলি তোর আক্কেল কবে হবে রে? মা, তুমি এমনভাবে বলছো যেন আমি সত্যি সত্যি ওই বাসায় গিয়ে নাচা শুরু করবো নি। তোকে দিয়ে বিশ্বাস আছে? আচ্ছা যা, ড্রাইভারকে বল নিয়ে যাবে। আর ও বাড়ি গিয়ে বেশি পাকনামো করিস না। ওই মায়ের সামনে থেকে সরে আসে, ধূপধাপ পা ফেলে নিজের রুমে যায়। 4 মিনিটের মাথায় ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামে। বুবু কই যাস? ওই সিঁড়ির ডান পাশে তাকিয়ে দেখে অপূর্ব। অপূর্ব তার ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে। সদ্য গোপ উঠেছে, যার জন্য সে সবসময় সবার থেকে লুকিয়ে থাকতে চায় লজ্জায়। তারা এই 2 ভাই বোনই। ওহি তার কাছাকাছি গিয়ে বলে, তুই কখন এলি? ক্রিকেট খেলতে না গিয়েছিলি শুনলাম। মাত্র এলাম। তুমি কি রদ্রুর ভাইয়ের বাসায় যাও? যাবি তুই? চল যাই। অপূর্ব মুখে হাত রেখে ফিসফিস করে বলে, না তুমি যাও, তোমার ওখানে রদ্রুর ভাই আছে, আমার তো কিছুই নেই। ওই হাত উঠিয়ে মারার আগে সে এক দৌড়ে রুমে চলে যায়। ওই মুচকি আসে, মাকে বলে গাড়িতে ওঠে। রদ্দুর ভাইয়ের বাসা হাতির ঝিল। তারা থাকে মোহাম্মদপুর। মধ্যবর্তী দরিদ্র বেশি নয়, দ্রুত পৌঁছে যাবে। রদ্দুর ভাইয়ের বাসার সামনে গাড়ি থামতেই নেমে পড়ে ওহি। সদর দরজার সামনে দাঁড়িয়ে ওপরে তাকাতেই একটা নেম প্লেট চোখে পড়ে। সেখানে খোদাই করা নিশ্চিন্ত ভবন। ওহি অবাক হয় না। এ বাসার নাম 2 দিন পর পর পরিবর্তন করা হয়, আর এই কাজটা তার পিএইচডি ধারী খালু সাহেব করেন। বাসার সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে অতি উৎসাহের সাথে কিছুদিন পর পর নতুন প্লেটলেট লাগান, কিন্তু সে অনুযায়ী এবার লাগানোর কথা অনিশ্চিন্ত ভবন। কারণ এখন তো রদ্দুর ভাইয়ের এই অবস্থায় কেউ নিশ্চিন্ত থাকার কথা না। সে দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল চাপ দেয়। সঙ্গে সঙ্গে খুলে যায় দরজা। মনে হয় ওপাশে কেউ যেন দরজা খোলার জন্যই হাত বাড়িয়ে অপেক্ষা করছিল। দরজা খুলেছে রদ্দুর ভাইদের বাসার কাজের মেয়ে কুটি। কুটি ভালো নাম পারভিন, কিন্তু সে নাম এখন ডায়নোসরের মতো বিলুপ্ত। সবাই তাকে কুটি বলেই ডাকে। 17-18 বছর বয়সের গোলগাল চেহারার প্রাণোচ্ছল একটা মেয়ে। ওইকে দেখেই চমকে বলল, আফা, আপনি? ওই ভেতরে ঢুকে বলল, কুটি, কেমন আছো? ভালো আফা, আপনি কেমন আছেন? আমিও ভালো কুটি। কাউকে তো দেখছি না, সবাই কোথায়? সবাই উপরে হিমদাদা দরজার সামনে। দাদা দরজা খুলতেছে না, বলতেছে খাইবো না। আজ সারাটা দিন কিছু খায় নাই। ওহির বুকের ভেতর ব্যথা হয়। 1 সেকেন্ড বিলম্ব না করে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। ওহিকে দেখে কেউ অবাক হয় না, যেন তারা ধরেই নিয়েছিল এই অসময়ে সে আসবে, রৌদ্রের পাশে থাকবে। ওহি ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করতেই তার খালা এসে তাকে জড়িয়ে ধরে কেড়ে দেয়। ওহি খালার মুখ সামনে এনে মাথা নেড়ে কাঁদতে বারণ করে। চোখের জল নিজ হাতে মুছে দেয়। তার খালা শাহিনুরের ভারিঙ্কি চেহারা। কয়েক মাস হলো ডায়াবেটিস ধরা পড়েছে। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই যেন হু হু করে তার মেদ বেড়ে যাচ্ছে।
সামান্য বাতাসটুকু গ্রহণ করেই যেন ওয়েট বেড়ে যাচ্ছে। খালা এখন অল্পতে হাঁপিয়ে ওঠে। একটু কান্না করতেই তার ফর্সা মুখ গাল লাল হয়ে গেছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। ওহি খালাকে জড়িয়ে পড়ল। খালামণি, তুমি নিচে যাও, আমি দেখছি। তারপর পাশে দাঁড়িয়ে থাকা রোদ্দুরের বড় বোন রোদেলাকে বলল। আপু, খালামণিকে নিচে নিয়ে যাও, প্রেশার হাই হয়ে যাবে। রোদেলা এক পাশ থেকে মাকে জড়িয়ে বলল। ওহিরে, তুই একদম ঠিক সময় এসেছিস। আমি তোর কথাই ভাবছিলাম। এই দেখ, তোকে ফোন করার জন্য ফোনও হাতে নিয়েছি। ওহি একটু হাসার চেষ্টা করলো। তার খালা শাহিনুর রোদেলার হাত ধরে নিচে নেমে গেল। ওহি মাথার হিজাবটা খুলে চুলগুলো আগলা করলো। বিশ্রী গরম লাগছে। ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে দরজায় টোকা দিল। ওপাশ থেকে কোনো প্রতিউত্তর আসলো না। ওহি দরজায় আঘাতের পরিমাণ বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে রোদ্দুর বাজখয় গলায় বলল। একদম শব্দ করবে না, মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। চুপচাপ রয়েছি, তোমরা সেটা থাকতে দিবে না, তাই তো? রৌদ্রের কথা শেষ হতেই ঘর থেকে বিকট একটা শব্দ হলো, কিছু একটা ভাঙার শব্দ। এপাশ থেকে ওহির পিলে চমকে উঠল। কি রাক্ষস রে বাবা! সে মৃদু স্বরে বলল। রোদ্দুর ভাই, আমি আমি অজান্তা অহি। রোদ্দুর কোনো উত্তর দিল না। ওহি পাশে তাকিয়ে দেখে ফজিলা খালা, মধ্যবয়স্কা মহিলা, যিনি প্রায় 2 যুগ ধরে এ বাসায় কাজ করে আসছে। তাকে ছোটবেলা থেকে খুব আদর করে। ওহি ফজিলাকে বলল। খালা, তুমি নিচ থেকে খাবার নিয়ে আসো, বরং আমি দেখছি। ফজিলা দ্রুত পায়ে নিচে নেমে গেল। ওই দীর্ঘশ্বাস ফেলে দরজায় হাত রাখে। সে মানুষটাকে একটু শান্তিতে নিরিবিলিতে থাকতে চায়, কিন্তু কেন জানি এই ঝামেলা একদম তার পিছু ছাড়ে না। কি হতো যদি রোদ্দুর ভাই শুরু থেকেই তাকে ভালোবাসতো, তার মনের মণিকাঠায় রাখতো, বুকে আগলে রাখতো? খুব ক্ষতি হয়ে যেত কি? রোদ্দুর ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, আর সে রোদ্দুরকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। হিসেব বরাবর। প্রকৃতি সাম্যাবস্থা পছন্দ করে। ওই ফের দরজায় মৃদু কড়া নেড়ে ভাঙা গলায় অনুরোধ করলো। রোদ্দুর ভাই, প্লিজ দরজাটা খুলুন, আমি একা আছি, আশেপাশে কেউ নেই। কয়েক মিনিট নীরবতার পর রোদ্দুর দরজা খুলল। 7 দিন পর রোদ্দুরকে দেখে ওহির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। একই চেহারা হয়েছে রোদ্দুর ভাইয়ের। এই কয়েকদিনে মনে হচ্ছে ওজন বেশ কমে গেছে। তাল গাছের মতো লম্বা লাগছে শুধু। দাড়ি গোঁফ আর মাথার চুলে অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে যেন। চোখ দুটোতে কেমন ছন্ন ছাড়া ভাব, চোয়াল ভেঙে গেছে। চেহারায় কেমন অবিশ্রান্ত আর সন্ন্যাসী ভাব। মনে হচ্ছে জগৎ সংসারের কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। ওই আলগোছে বলে ফেলল। এ কি চেহারা হয়েছে আপনার? রোদ্দুর কোনো উত্তর দিল না। এলোমেলো ভাবে পা ফেলে দরজা থেকে সরে দাঁড়ালো। ওহি ভেতরে ঢুকে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। এখানে ওখানে সব এলোমেলো ছড়ানো ছিটানো, কাপড় চোপড় সব মেঝেতে পড়ে আছে। ফুলদানিগুলো ভেঙে টুকরো টুকরো। পুরনো একটা ডায়েরির পৃষ্ঠা ছেঁড়া। পাশেই এক মুঠো ছাই, হয়তো আগুন জ্বালিয়ে কিছু পোড়ানো হয়েছে। ওই ওয়ার্ড্রপ থেকে বেছে বেছে কাপড় বের করে রোদ্দুরের হাতে ধরিয়ে বলল। রোদ্দুর ভাই, গোসল করে আসুন। রোদ্দুর অবাক হয়ে তার দিকে তাকালো। ওহি তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে তাকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রোদ্দুর অবাক কণ্ঠে বলল। কি রে অজান্তা, তোর হঠাৎ এত সাহস কোথা থেকে আসলো? তুই না এতদিন আমাকে দেখলে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়তি, আজ হঠাৎ কেমন অধিকার দেখাচ্ছিস? ব্যাপার কি? আমি ট্রমাতে আছি বলে আমায় ভয় পাবি না? ওহির বুকের ভেতর তোলপাড় শুরু হলো। রোদ্দুর ভাই তো ঠিকই বলেছে। সে এতদিন রোদ্দুরের থেকে দূরে দূরে থেকেছে। তাকে দেখলেই কেমন ধমনীর মধ্যে দিয়ে শীতল রক্ত বয়ে যেত। আজ কিনা রোদ্দুরের সাথে মুখে মুখে কথা বলছে। সে অন্যদিকে চেয়ে বলল। আপনাকে ভয় পাওয়ার কি আছে? তুই সত্যি আমাকে ভয় পাস না? তাহলে অন্যদিকে তাকে কেন কথা বলিস? চোখে চোখ রেখে কথা বল। ওহি মনে মনে বলল। আপনার চোখে চোখ রাখলে তো আমি শেষ হয়ে যাব রোদ্দুর ভাই। কেন বোঝেন না আপনি? কেন আমার ভালোবাসা বুঝতে পারেন না?
সে মুখে কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করে নিঃশ্বাস ফেলল। তাকে সাবধানে কথা বলতে হবে, রোদ্দুর ভাই যেন কিছুতেই টের না পায় যে সে রোজ তাকে নিয়ে স্বপ্ন দেখে, তাকে নিয়ে কল্পনার শহর সাজায়। ওহি দ্রুত মেঝের কাপড় চোপড় উঠিয়ে একপাশে রাখলো। রুমটা আজ সে নিচে হাতে গোছাবে। ফজিলা খাবারের প্লেট হাতে ভেতরে ঢুকে বলল, আম্মা, আপনি এসব কেন করেন? আমি পরিষ্কার কইরা দিচ্ছি, দাঁড়ান। ওহি বাধা দিয়ে বলল, খালা, তোমার কিছু করতে হবে না, আমি পরিষ্কার করব। তুমি খাবারটা কর্নারের টেবিলে ঢেকে রাখো, রোদ্দুর ভাই গোসল করে। ফজলা খাবার প্লেট টেবিলে রেখে ফিসফিস করে ওহিকে বলল, সে সকাল থেকে কেউ দরজা খুলতে পারলো না, আর তুমি আইসে চোখের পলকে খুললা ফেললা। তুমি কি পোলাডারে জাদু করছো হিমা? তবে হকলে অনেক খুশি হয়েছে। ওহি মিষ্টি একটা হাসি দেয়। সে যদি সত্যি সত্যি রোদ্দুরকে জাদু করতে পারতো, নতুন করে তার মায়ায় ফেলতে পারতো, তাহলে কত ভালো হতো। মিনিট 30 বাদে ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে। ওই বিছানার চাদর টান করে দ্রুত গিয়ে বাইরে থেকে ছিটকিনি খুলে দেয়। রোদ্দুর ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হয়। তার চোখে মুখে একরাশ বিরক্তি, যেন চারপাশে সবকিছুতে সে বিরক্ত। ওই আর চোখে একবার রোদ্দুর দিকে চেয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। রোদ্দুর খালি গায়ে বের হয়েছে। ঘরে যে এত বড় একটা মেয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। ওহির মাথা ঘোরাচ্ছে, কেমন যেন বমি বমি পাচ্ছে। হঠাৎ করে হাত পা কেমন অসাড় হয়ে আসতে চাইছে। সে কয়েক পা এগিয়ে বিছানায় এক কোণায় বসে পড়ল। রোদ্দুর ড্রেসিং টেবিলের সামনে নিজের দিকে একবার পরখ করে বলল, অজান্তা আমি অনেক রোগা হয়ে গেছি, তাই না রে? ওহি তার দিকে না তাকিয়েই বলল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলে তো এমন হবেই। তুই বেলকুনির দিকে কেন তাকিয়েছিস, নাকি ওদিকে আরেকটা আমি আছি? ওহি চোখ তুলে একবার রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুরকে এখন অনেকটা ফ্রেশ লাগছে। চোখে মুখে থেকে উদ্ভ্রান্তের ভাবটা অনেকখানি চলে গেছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলে, রোদ্দুর ভাই, কিছু খান। খাবো না রে, আমি 24 ঘন্টার অনুসরণ করেছি, মাত্র 17 ঘন্টা হয়েছে। একেবারে ডিনার টাইমে খাবো। একদম ঢং করবেন না। এমন ভাব করছেন যেন আর কারো বিয়ে ভেঙে যায় না। বছরের পর বছর সংসার করার পর বউ অন্যের সাথে পালিয়ে যায়, তারা কিভাবে বাঁচে? ওই একটানে বলার পরেই জিভ কাটে। ছি, কি বলতে কি বলে ফেলেছে। চোখ বন্ধ করে নিজেকে জঘন্য একটা গালি দেয়। সঙ্গে সঙ্গে রোদ্দুর তার হাত চেপে রাগান্বিত কণ্ঠে বলে, তোর মনে হচ্ছে আমি ঢং করছি? ওই ভয়ে ভয়ে চোখ খুলে দেখে রোদ্দুরের দু চোখ অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। সে তোতলানো স্বরে বলে, আমি আসলে তা বোঝাতে চাইনি। রোদ্দুর কোনো কথা না বলে তাকে একটানে রুম থেকে বের করে মুখের ও সামনে ঠাস করে দরজাটা আটকে দেয়। রোদ্দুর কোনো কথা না বলে ওইকে একটানে রুম থেকে বের করে দিয়ে তার মুখের সামনে ঠাস করে দরজাটা আটকে দেয়। ওই কিছু বলার সুযোগটাও পায় না। সে ফের দরজায় টোকা দিতে নিয়েই হাত ফিরিয়ে আনে। রোদ্দুর এখন অনেক রেগে আছে। রাগের বশে তাকে চড় থাপ্পড় মারতে পারে আবার, যেটা খুবই লজ্জাজনক হবে। ওহি নিচে নেমে আসে। সোফায় শাহিনুর আধ শোয়া হয়ে আছে। রোদেলা পাশে বসে মায়ের মাথায় তেল পানি ঘষে দিচ্ছে। ওইকে দেখেই রোদেলা ঝটপট বলে, খিরে খাওয়াতে পারলি কিছু রোদ্দুরকে? রোদেলা রোদ্দুরের থেকে বয়সে 2 বছরের বড়। তার বয়স কয়েক মাস পর 28-এ পড়বে, কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে বিয়ের জন্য অনেক জোর জবরদস্তি করলেও রাজি করানো যায়নি। বাধ্য হয়ে তার আগেই রোদ্দুরের বিয়ের আয়োজন করা হয়েছিল। ওহি ডাইনিংয়ের চেয়ার টেনে খালার মুখ বরাবর বসে। খালাও অধীর আগ্রহ নিয়ে তার মুখ পানে চেয়ে আছে। রোদ্দুর খেয়েছে কিনা তার উত্তর জানতে চায়। খালাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ওহি বলে, খালামণি, রোদ্দুর ভাই খাচ্ছে, আমি দেখে এসেছি। খেয়ে ঘুমাবে একটু, সেই জন্য আমি চলে আসলাম। শাহিনুর ব্যথাতুর গলায় বলল, চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার দুটো মাত্র সন্তান, তার একটা পণ করেছে, জীবনে বিয়ে করবে না, আর আরেকটা বিয়ে ভেঙে যাওয়ার, খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগল প্রায় অবস্থা। এটুকু বলেই তিনি কিশোরী মেয়েদের মধ্যেও নাক টেনে কান্না শুরু করলো। রোদেলা বিরক্ত হয়ে বলল, মা
আমি কবে বলেছি যে আমি জীবনে বিয়ে করব না? বলেছি যে তোমরা যে ছেলে ধরে আনো তাদের আমার পছন্দ হয় না, আর অপছন্দের কিছু নিয়ে আমি সারা জীবন একসঙ্গে সংসার করতে পারবো না। তা তুই কাউকে পছন্দই কর না, তোর পছন্দের কাউকে নিয়ে আয়, বিয়ে দিয়ে চিন্তামুক্ত হই আমরা। রোদেলা কিছু বলতে নিতেই ওহি থামিয়ে দিল, নরম গলায় বলল। আপু তুমি খালাকে ধরো, রুমে শুয়ে দিয়ে আসি। দুজন দুপাশ থেকে ধরে শাহিনুরকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসে। তারপর দুজন রোদেলার রুমে ঢোকে। এ বাসায় আসলে ওহি রোদেলার রুমই নিজের রুম করে নেয়। থাকার মতো অসংখ্য ফাঁকা রুম থাকলেও ওহি রোদেলা আপুর সাথেই থাকে। আপু অনেক মজার মানুষ আর প্রচুর জ্ঞানীদের মতো গুছিয়ে কি সুন্দর করে হাত নেড়ে নেড়ে কথা বলে। ওহি মুগ্ধ হয়ে তার প্রতিটা কথা শোনে, আর রোদেলার প্রতিটা কথা সে বেদবাক্যর মতো মানে। রোদেলা আপু ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ, 3 বছর হলো এক ঢাকার টপ প্রাইভেট কলেজের ইংলিশের প্রফেসর। নিজেদের বিজনেসে তাকে জব করতে বলেছিল, কিন্তু আপু রাজি হয়নি। তার নাকি শিক্ষকতা প্রচুর ভালো লাগে। রোদেলা রুমে ঢুকেই এক লাফে বিছানায় উল্টো হয়ে শোয়। কিছুক্ষণ গড়াগড়ি করে বলে, রোদ্দুর এখনো কিছু খায়নি তাই না রে ওহি? ওহি চমকিত হয়, নিজেও আপুর পাশে শুয়ে বলে, তুমি কিভাবে বুঝলে আপু? ছাড় না, বুঝতে পারছি আমি। তোকে নিশ্চয়ই কোনো একটা কারণে রেগে মেগে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দুজন একই মায়ের গর্ভে হয়েও কতটা আলাদা দুজন। দেখছিস ওহি, রোদ্দুর প্রচণ্ড রাগী, জেদি, কথা বলতে চায় না বেশি, বললেও মুখের উপর ঠাস ঠাস করে বলে সব। আর আমি ওর থেকে পুরোই ভিন্ন, শান্ত বক্কা টাইপের। রাগ জেদ কিছুই নেই, বাচ্চা অগোছালোভাবে ভক ভক করতে থাকি সবসময়। সম্পূর্ণ ভিন্ন দুটো চরিত্র। তুমি জানো আপু, তুমি মানুষ হিসাবে অসাধারণ। আমাকে যদি 5 জন ভালো মানুষের লিস্ট করতে দাও, তাহলে 1 নম্বরে তুমি থাকবে আপু। রোদেলা হেসে বলে, আমাকে 1 নম্বরের স্থানে দিয়ে দিলি, তাহলে তোর রোদ্দুর ভাইকে কয় নম্বরে রাখবি? নিজের ভালোবাসার মানুষকে 1 নম্বরে রাখবি না? এটা কেমন কথা? ওহি সারা মুখে লজ্জা ছড়িয়ে পড়ে। রোদেলা আপু তাহলে তার ব্যাপারটা ধরে ফেলেছে। সে কিছু না বলে চোখ বন্ধ করে। রোদেলা ওহির দিকে না তাকিয়েই বলে, বেশি চিন্তা করিস না, বৃষ্টি রোদ্দুরের জন্য সঠিক ব্যক্তি ছিল না। ব্যাপারটা ভাইও কিছুদিন পর বুঝতে পারে। আসলে বৃষ্টি রোদ্দুরকে ছেড়ে চলে যাওয়া যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি এগোতে লেগেছে। এতগুলো মানুষের সামনে বিয়ে ভেঙে যাওয়া চূড়ান্ত অপমানকর। কিছুদিন গেলেই ভাই ঠিক হয়ে যাবে, নতুন করে তখন নিজের করে নিস। তুই তো আর ছোট নেই ওহি। কিন্তু সব মানুষকে সেকেন্ডে চান্স প্রকৃত কিন্তু সব মানুষকে সেকেন্ড চান্স দেয় না। এবার রোদ্দুর অন্য কারো হওয়ার আগে নিজের আঁচলে বেঁধে নিস। রোদেলা থামে। ওহি শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বালিশ টেনে আনে। একটা নিজের মাথার নিচে দিয়ে আর একটা রোদেলার মাথার নিচে দেয়। তারপর এক পাশ হয়ে রোদেলার দিকে তাকায়। চিকন ভুরু যুগল, একটু মোটা নাক, পাতলা ঠোঁট, ফর্সা ত্বক আর ঝলমলে চোখ দুটো নিয়ে কি সুন্দর চেহারা রোদেলা আপুর। যে কেউ রোদেলা নামক মানুষটাতে আটকে যাবে। রোদেলা আপু সবকিছুতেই অহিমুগ্ধ। সে রোদেলার ঘন চুলে হাত বুলিয়ে বলে, আপু তুমি এত ভালো কেন? তোমার মন এত সুন্দর কেন? জানো, যে মানুষটা তোমায় পাবে সে এই পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন হবে। রোদেলা হাসে, কি প্রাণবন্ত সেই হাসি। হাসতে হাসতে ওহির নাকে আলতো করে ছোঁয়। ওহি ফের বলে, আচ্ছা আপু, এতগুলো বসন্ত পেরিয়ে গেল, অথচ সত্যি কি তোমার কাউকে পছন্দ হয়নি কোনো দিন? ইট পাথরের শহরে এত এত প্রেমিক যুগলের ভিড়ে তোমার একবারের জন্য কারো হাত ধরতে ইচ্ছা হয়নি? রোদেলা পাশ ফিরে ওহির মুখোমুখি হয়, হাসি হাসি মুখে বলে, বাদ দে এসব। তোকে একটা গল্প বলি, একটা মেয়ের গল্প। সদ্য সতেরোতে পা রাখা প্রাণোচ্ছল একটা মেয়ে। নতুন কলেজে উঠেছে তখন সে। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন টিচার, নতুন বন্ধু বান্ধব। এত নতুনত্বের মাঝেও মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বহু কষ্টে 1 মাস ক্লাস করার পর সে যখন সিদ্ধান্ত নেয় টিসি নেবে, তখন তার জীবনে একটা মিরাক্কল ঘটে। একদিন একটু লেটে ক্লাসে ঢুকতে গিয়ে দেখে নতুন এক শিক্ষক। ঝাগড়া চুলের সাদা হাস্যোজ্জ্বল এক সুদর্শন ছেলে।
কি মনে করে যেন ছেলেটি মেয়েটির দিকে তাকে প্রথম দেখাতেই স্মিত হাসলেন। বেশ, এই হাসিতে কিশোরী মেয়েটা ঘায়েল। তাকে নিয়ে মস্তিষ্কে জলজ্যান্ত এক সংসার সাজাতে বসলো। একটু সময় সুযোগ পেলেই কল্পনার শহর খুলে বসতো। ক্লাসে হা হয়ে তার দিকে তাকিয়ে থাকতো। 3 মাসের মাথায় হুট করে স্যারটা আসা বন্ধ করে দেয়। কিশোরী মেয়েটা দুশ্চিন্তায় পড়ে যায়। এর ওর মুখে শুনতে পায় স্যারটা নাকি এই এক বছরের ভার্সিটি কমপ্লিট করেছে এবং পিএইচডির জন্য কানাডা চলে গেছে। বিদেশ যাওয়ার মাঝেই 3 মাস কলেজে গেস্ট টিচার হিসেবেই ছিল। ব্যাস, কিশোরী মেয়েটার মনটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। মস্তিষ্কে সযত্নে সাজানো প্রথম ঘর বাঁধা সংসারটা ঝড়ের বাতাসে দুমড়ে মুচড়ে যায়। কিশোরী মেয়েটার সব অভিমান গিয়ে জমা হয় টিচার বেশি ছেলেটার উপর। কেন মেয়েটির থেকে বিদায় নিয়ে যায়নি? তবে কি সেই মেয়েটার মনের ভাষা পড়তে পারেনি? না পারলে কেন মেয়েটির দিকে তাকিয়ে আশকারের হাসি দিত? কেন টুকটাক কথা বলে তার কল্পনার শহরে রামধনু ওঠাতো? সেই থেকে কিশোরী মেয়েটার কী যেন হয়ে গেল। তার বয়স বাড়ল ঠিকই, কিন্তু ছোট্ট মনটাতে আর কাউকে বসাতে পারল না কোনোদিনও। রোদেলা কাঁদছে, নীরব নিঃশব্দ সে কান্নার আওয়াজ যেন ওহির কান অবধিও পৌঁছে না। শুধু থেকে থেকে তার শরীর কেঁপে ওঠে। ওহি ডান হাতে রোদেলার হাতটা শক্ত করে চেপে ধরে। শুধু ওহি 2 চোখ ঝাপসা হয়ে আসে, মুখ ঘুরে অন্যদিকে তাকায়। তার রোদ আপুরো এত কষ্ট কই কাউকে তো কখনো বুঝতে দেয় না। তার বাচ্চাদের মতো ওই খিলখিল হাসির আড়ালে লুকানো কষ্টের পাহাড়টা কেন কারো চোখে পড়েনি? ওহি মনে মনে আওড়ায়। ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা চিহ্ন তো থেকেই যাবে, পোড়া স্মৃতির মতো, অথবা সঞ্চিত বিশদ। তুমি তো আঙুল তুলেই দেখিয়ে দিলে, অথচ বললে না কোন পথে যেতে হবে আমাকে। চারিদিকে সন্ধ্যা নামা শুরু হয়েছে, রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে, তবু ওহি উঠে আলো জ্বালায় না। যাদের মনের শহরে এত এত অন্ধকার, ব্যহিক আলো কি তা দূর করতে পারবে? রাতের বেলা 1 প্লেট খাবার হাতে নিয়ে রোদ্দুরের দরজার সামনে দাঁড়ায় ওহি। অনেক সাহস করে এসেছে সে। বিকেলের পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনের। দরজায় টোকা দিতেই খুলে গেল। ভিড়ানো ছিল শুধু। বাহ, অবস্থার একটু বোধহয় উন্নতি হয়েছে। দরজা যেহেতু খুলে রেখেছে। রোদ্দুর বিছানায় শুয়ে ফোন টিপছিল। তার ভুরু যুগল কুচকানো, পরানো কালো টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে। মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি, এলোমেলোভাবে কপাল লেপটে আছে। ওহি যে ভেতরে ঢুকেছে সেটা এখনো অনুভূতিতে আসেনি। ওহির মন খারাপ হয়ে গেল। সে কত মনোযোগ দিয়ে মানুষটার খুঁটিনাটি পরীক্ষা করে, আর মানুষটা তার দিকে কেন কোনো নজরই নেই। সে কি রঙের জামা পরে, কি ফুল খোপাতে গোজে, চোখে কাজল দেয় কিনা, এসব কিচ্ছু খেয়াল করে না। রোদ্দুর ভাই তার ব্যাপারে এত উদাসীন কেন? তার ডান চোখের কোণের তিলটা কি রোদ্দুরের কখনো নজরে এসেছে? ঠোঁটের 2 ইঞ্চি ওপরে বাদামি তিলটাতে কি কখনো চুমু খেতে ইচ্ছে হয়নি? এই যে সে এখন রোদ্দুর ভাইয়ের প্রিয় রঙের কথা মাথায় রেখে পার্পল কালারের 3 পিস পরেছে। এত রাতে শাওয়ার নিয়ে চুলগুলো ছেড়ে রেখেছে, এসব কি নজরে পড়ে না? ওই নিঃশব্দে হেঁটে গিয়ে রোদ্দুরের মাথার কাছে দাঁড়ায়। অনেক কষ্টে মুখ খুলে বলে, রোদ্দুর ভাই, আপনার খাবার খেয়ে নিন। রোদ্দুর 1 লাফে উঠে খাটে হেলান দিয়ে বসে। চোখে মুখে গম্ভীর ভাব। ফোন থেকে দৃষ্টি না সরিয়েই বলে, অজান্তা খাইয়ে দে তো, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি, কোদে শেষ আমি। ওই আবার চমকায়, তার হাত কাঁপে। রোদ্দুর ভাই কি বিকেলের কথা ভুলে গেছে? অজান্তা আবার চমকায়, তার হাত কাঁপে। রোদ্দুর ভাই কি বিকেলের কথা ভুলে গেছে? এত দ্রুত ভুলে গেল কিভাবে সম্ভব? রোদ্দুর এক মনে ফোনে কি যেন করছে, দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুই। কয়েক সেকেন্ড পর সে ফোন থেকে চোখ সরিয়ে ওহির দিকে তাকালো, ভুরু কুচকে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নে বস, খাইয়ে দে। রোদ্দুর একটু সরে গিয়ে ওহির জন্য জায়গা করে দেয়। তার ধমকেই ওহি বসে পড়ে। প্লেটটা বেডে রেখে ভাত মাখানো শুরু করে। 3 রকমের ভর্তা দিয়ে সাদা ভাত শুধু। তরকারি রান্না হয়েছে আজ, কিন্তু ওহি জানে রোদ্দুর ভাই ভর্তা বেশি পছন্দ করে। শুটকি ভর্তা দিয়ে সে ছোট্ট করে একটা লোকমা করে রোদ্দুরের মুখের সামনে ধরে। আজ প্রথম সে রোদ্দুরকে খাইয়ে দেবে।
তার যেন বিশ্বাসই হতে চায় না যে মানুষটা থেকে সব সময় পালিয়ে বেড়াতো কিভাবে যেন সেই মানুষটার এত কাছাকাছি যাচ্ছে। রোদুর ভাতের লোকমাটা মুখে পড়ে চিবিয়ে চিবিয়ে খায়। একটু পর ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, অজান্তা, তোকে বললাম ভাত খেয়ে দে, আর তুই সঙ্গে সঙ্গে ভাত মাখানো শুরু করলি। হাত ধোয়ার প্রয়োজন বোধ করলি না? ওহি জিভ কাটে। ছি, মনেই তো ছিল না তার নিজের উপর বড্ড রাগ হয়। এতটা বেখেয়ালি মানুষ কিভাবে হয়। সে নিচু হয়ে দ্রুত হাতের ভাত ছাড়িয়ে বলে, মনে ছিল না, এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি। রোদুর হো হো করে হেসে ওঠে। ওহি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। মানুষটা হাসলে সাথে চোখ হাসে। কি অনিন্দ সুন্দর সে দৃশ্য। এই মানুষটার হাসির শব্দ এত সুমধুর কেন? কানে মৃদু ঝংকার তুলে যায়। সে বিড়বিড় করে বলে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুভবে, বলো কি করে বোঝাই ভালোবাসি। রৌদ্রের কানে তা পৌঁছালো না। সে প্রাণ খুলে হাসতে হাসতেই বলল, তুই এতটা ড্রাফার আমি জানতাম না রে। ভাত মাখানো শেষ, এখন বলছিস হাত ধুই? হঠাৎ করে রৌদ্রের হাসি থেমে যায়, অনেকটা বসন্তের পাগলা হাওয়ার মতো। হুট করে শুরু হয়ে হুট করে শেষ হয়ে যায়। রৌদ্র যেন ভুল করে হেসে ফেলেছিল। এক ধরনের অপরাধবোধ জেগে উঠেছে তার সারা মুখ জুড়ে। সে ফোন নিয়ে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে। ওই বুঝতে পারে সে ভাতের আর এক লোকমা তার মুখে পুড়ে দিয়ে অপরাধী সুরে বলে, আমার হাত পরিষ্কার ছিল রোদ্দুর ভাই, মাত্র শাওয়ার নিয়েছি। তুই খেয়েছিস তো? ওহির মুখে অযাচিত হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে বলে, হুম। তারপর বেশ কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলে না। একটু পর রোদু নিজে থেকে জিজ্ঞাসা করলো, আমার জন্য বাসার সবাই চিন্তিত, তাই না রে অজান্তা? ওহি কিছু বলে না কি বলে ফেলবে, আর রোদুর ভাই আবার রাগ করবে। সে শুধু মাথা নেড়ে সায় জানায়। রোদু নিজে থেকে বলে, এভাবে নিজের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। ভাবতেছি কাল থেকে অফিস করব। সেটা খুবই ভালো সিদ্ধান্ত। তোরা সবাই আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞেস করলি না হুট করে আমি খাওয়া বাদ দিলাম কেন? ওহি চোখে মুখে ছটপটানি ভাব ছড়িয়ে পড়ে। সে অন্যদিকে তাকিয়ে বলল, কেন? 7 দিন পর আজ ভোরে অনলাইনে ঢুকেছিলাম, উদ্দেশ্য বৃষ্টির আপডেট জানার জন্য। ভেবেছিলাম হয়তো আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে, কিন্তু না, কোনো জায়গাতেই ব্লক করেনি। উল্টো আমার মেসেঞ্জারে ওর বিয়ের পিক পাঠিয়ে রেখেছে। কি, বৃষ্টি আপু ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ রে, তবে আবার ওর সেই বেস্ট ফ্রেন্ডকে, শাকিল না কি যেন নাম, ওদের দুজনকে আমি মাঝে মধ্যে একসাথে দেখতাম। বৃষ্টিকে কিছু বলতেই ও বলতো বন্ধু মানুষ, এভাবে ধোকা দিবে গুণাক্ষরও টের পাইনি। এই আমি কে? এই রোদ্দুর হিমকে ও ধোকা দিয়েছে, এটা ভাবা যায়? রোদ্রের চোখের কোণ ভিজে গেছে। সাদা আলো সেখানটায় প্রতিফলিত হয়ে বালির মতো চিকচিক করছে। ওই মানুষটার ব্যথা অনুভব করতে পারছে যেন। রোদ্দুর নিজেকে সামলে বলে, বুঝলে অজান্তা, সকালবেলা ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, কেমন যেন পাগল পাগল আর শূন্য লাগছিল নিজেকে। সেজন্য ভাবলাম নিজেকে শারীরিকভাবে কষ্ট দেব, তাতে যদি মনের কষ্ট একটু কমে। এবং হওয়া করে বেশি হলো, তাতে সত্যি মনের কষ্ট কমতে শুরু করলো। দুপুরের দিকে বৃষ্টির কষ্ট ছাপিয়ে ক্ষুধার কষ্ট মাথাচাড়া দিয়ে উঠছিল। রাত হতে হতেই অনেকখানি কমে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিকে ফলার জন্য, ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করব। কি বলিস? ওই হাত থেমে যায়। বুকের ভেতর ধক করে ওঠে। রোদ্দুর ভাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করবে? ওই প্লেটের বাকি ভাতটুকু রোদ্দুরের মুখে পুড়ে দিয়ে বলল, বিয়ে করবেন ভালো কথা, এত দ্রুত মেয়ে কোথায় পাবেন? তোরা খোঁজ নিবি, রোদ আবু আছে, তুই, মা, খালা, মনি, খালু সবাই আছে। বাইরে গিয়ে রোদ আবুকে পাঠিয়ে দিস তো, কথা বলবো। ওই উঠে দাঁড়ালো। প্লেট গুছিয়ে হাতে নিয়ে সামনে পা বাড়াতেই রোদ্দুর ধুমকে বলল, পানি খাওয়াবে? টেবিল থেকে পানির গ্লাস দিয়ে যা। আমি ভেবেছিলাম তুই হয়তো একটু পরিবর্তন হয়েছিস। না, তুই তো সে আগের মতোই বেয়াদব আছিস। হুট করে কিছু না বলে চলে যাচ্ছিস। ওহি থামে। তার পা ভারী হয়ে গেছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসার লাগছে। সে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রোদ্দুরের হাতে ধরিয়ে দিল।
রোদ্দুর এক চুমুকে পানিটুকু শেষ করে বলল, নিচে প্লেট রেখে আরেকবার আমার রুমে আসিস তো। রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসবি, আমার মাথায় সরিষার তেল ঘষে দিবি। আমি একটু ঘুমাবো, অনেক দিন হলো ঘুমাতে পারি না। ওহি দৃঢ় কণ্ঠে বলল। আমি পারবো না রুদ্র ভাই, অন্য কাউকে বলুন। ওহির কাট কাট জবাব শুনে চমকে তার মুখ পানে তাকায় রোদ্দুর। কয়েক সেকেন্ড পর বলে, তুই হঠাৎ এমন কঠিন হয়ে গেলি কেন? আমি কি তোকে ভুল কিছু করতে বলেছি? মাথায় একটু জাস্ট তেল দিয়ে দিতে বলেছি। কবে জানি তোদের বাসায় গিয়ে দেখলাম অপূর্বর মাথায় বিলি কেটে দিচ্ছিস, সেজন্য বললাম অপূর্ব আর আমার মধ্যে তোফাৎ কোথায়? মেয়ে জাতি মানেই অদ্ভুতের কারখানা। যা যা যা, লাগবে না। তুই রোদ আবুকে পাঠিয়ে দে, আপুই দিয়ে দেবে। ওহি কিচ্ছু বলল না, দাঁতে দাঁত চেপে কান্না আটকালো। সে বড় হয়ে গেছে, কিছুদিন পর তার বয়স 22-এ পড়বে। এই বয়সে হুটহাট কান্না করা একদম সাজে না। সে অসার পা দুটোকে টেনে টেনে প্লেট হাতে বাইরে বের হয়ে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকালো না। ভোর হলেই সে বাসা থেকে চলে যাবে, আর কোনোদিন পা রাখবে না। ওহি নিজের বাসায় তার বিছানায় শুয়ে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। এই ভোরবেলাতেও রোদ্দুর হিম নামক মানুষটার ফেসবুক আইডি 15 বারের মতো দেখা হয়ে গেছে। 1 মাসের বেশি হলো সে ও বাসা থেকে চলে এসেছে, আর যায়নি। ইতিমধ্যে নতুন করে রোদ্দুরের বিয়ে তোড়জোড় চলছে, ডজন ডজন মেয়ে দেখা হচ্ছে। সেসব মেয়ে খালামণির নাকি পছন্দ হচ্ছে না। রোদ্দুর এবার নাকি পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবে, কিন্তু কেউ একটিবারের জন্য ওহির নামটি উচ্চারণ করছে না। রোদেলা আপু, অপূর্ব, এ দুটো মানুষ তো অন্তত জানে সে রোদ্দুরকে ভালোবাসে, কিন্তু তারাও কেমন যেন নির্বাক রয়েছে। বিগত এক মাসে রোদ্দুর বেশ কয়েকবার মেয়ে দেখার জন্য ওইকে ফোন করেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোন রিসিভ করেনি। কেন করবে? মানুষটা তাকে কেন বোঝে না? সে যে সামনাসামনি রোদ্দুর ভাইকে প্রপোজ করবে সে সাহসও নেই। ভয় লাগে, যদি বৃষ্টি আপুর মতো প্রথমেই রিজেক্ট করে দেয় তাহলে সে মুখ দেখাবে কি করে? ওই এক লাফে বিছানা থেকে উঠে সারা রুম পায়চারি করলো। কয়েকবার বেলকুনিতে গিয়েও ঘুরঘুর করলো। কি করবে কিছু বুঝতে পারছে না। ভেতরটা কেমন অশান্ত। আজ তার মা কাজের লোক সহ সবাইকে নিয়ে আবার খালামণির বাসায় গেছে। সদরঘাটের ওদিকে নাকি মেয়ে দেখতে যাবে। ওহি কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে গভীর কিছু চিন্তা করলো। টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে কয়েক ঢোক করে শেষ করলো। ঠক ঠক করে শেষ করলো। তারপর বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে বসলো। রোদ্দুর হিম নামক আইডির মেসেঞ্জারে ঢুকে বাংলায় টাইপ করলো, রুদ্র ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। আমার গল্পের প্রথম পাতায়, মাঝামাঝিতে বা শেষ অধ্যায় তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকে চাই, রোদ্দুর হিমকে চাই। এটুকু লিখে সেন্ড করে দিল। ওই হাত পা কাঁপছে। এইভাবে লেখা কি খুব প্রয়োজন ছিল? রোদ্দুর ভাই কি নাকি ভাববে কে জানে। ওহি নেশাখোরদের মতো টলতে টলতে রুমে ঢুকলো। বিছানায় গা এলিয়ে দিল। তার মাথা ঘুরছে, এর সাথে পুরো পৃথিবী। চোখ বন্ধ করে ফোনটা হাতে নিল। দ্রুত মেসেঞ্জারে ঢুকে মেসেজটা রিমুভ করতে চাইলো, কিন্তু হলো না। সে ফোনটা এক ঢিল দিয়ে বিছানার অপর পাশে ফেললো। তারপর নিজেকে জঘন্য ভাষায় গালি দিল। মিনিট 10 পরে তাদের বাসায় কলিং বেল বাজা শুরু হলো। ওই চমকে চোখ খুলে বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে থাকে। এই সময় আবার কে এলো? রোদ্দুর ভাই না তো? আল্লাহ গো! ওহি এক লাফে বিছানা থেকে নেমে অসময়ে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে বসে রইল। সদর দরজার ওপাশে কেউ অনবরত কড়া নেড়ে যাচ্ছে, ভেঙে ফেলবে প্রায়, কিন্তু কেউ খুলছে না কেন? পর মুহূর্তে ওহির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাসায় তো সে বাদে দ্বিতীয় কেউ নেই। ওহি টলমল পায়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার কাছে গেল। যত ছোড়া পড়া যায় সব মনে মনে পড়ে দরজা খুলল। সঙ্গে সঙ্গে রোদ্দুর ভাইয়ের বাজখাই গলা কানে এলো। ফাঁসের কাজটা উঠেছিলি নাকি? এতক্ষণ লাগে দরজা খুলতে? তোর হাড় গোড়াজ আমি মাংস থেকে আলাদা করব। ওহি দু চোখ ঝাপসা দেখছে। তার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে। চোখে অন্ধকার নেমে আসছে। সে ভয়ার্ত গলায় গড়গড় করে বলল, রোদ্দুর ভাই, আমায় মাফ করুন, আমি ওসব পাঠাইনি। এই কাঠের দরজা ছুঁয়ে আমি বলছি, আমি ওসব পাঠাইনি। আমার আইডি হ্যাক হয়েছে। হ্যাঁ, আমার দোষ নেই,
আমি ক্ষমা করুন। বাকিটুকু শেষ করার আগেই ওহির শরীর এলিয়ে দিল। পড়ে যেতে নিতেই রোদ্দুর ঝটপট হাত বাড়িয়ে ধরে ফেলল। রোদ্দুরের চোখে মুখে ভয় ছড়িয়ে পড়ল। সে ওহির গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল, অজান্তা, হে অজান্তা, তোর আবার কি হলো? চোখ খোল, চোখ খোল। কি দিকে ভয় পেয়েছিস? কি সব আবল তাবল বকছিস? কি পাঠাসনি? ওহির চোখ খুলো না। রোদ্দুর তাকে পাঁচকল করে ছোপায় শোয়ালো। এই কি মুচিবুতে পড়ল। দরজা খুলতে দেরি করছিল বলে সে ভেবে রেখেছিল দুই একটা চড় থাপ্পড় দিবে। আগের রাগও রয়েছে, তার ফোন কেন পিক আপ করছে না সে সব জিজ্ঞাসা করবে। মেয়ে তো তার আগেই অজ্ঞান। সে রান্নাঘর থেকে পানির জগ এনে ওহির মাথায় দিল। একটু চোখে মুখে পানির হালকা ছিটে দিতেই ওহি ধরপড় করে উঠে বসলো। তার শরীর কাঁপছে, চোখ মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। রোদ্দুরকে সামনে দেখে আরো ভয়ে কুকড়ে গেল। চোখ দিয়ে তো কয়েক ফোঁটা অশ্রু বের হলো। রোদ্দুর বুঝতে পেরে পানির জগটা মেঝেতে রেখে ওহির মাথাটা নিজের কাঁধে চেপে ধরে বলল, অজান্তা, ভয় কোনো পাচ্ছিস এত? কিছু হয়েছে? বল আমায়। ওহির শরীরের কাঁপুনি আস্তে আস্তে থামলো। সে চোখ মুছে হালকা স্বরে বলল, আমি ওসব ইচ্ছাকৃতভাবে পাঠাইনি রুদ্র ভাই, অন্যকেই ফাজলামো করে পাঠিয়েছে, আমায় ক্ষমা করুন। রোদ্দুর কপাল কুঁচকে বলল, দিও এক চর। কি সব ছাইফাস বলছিস? কি খেয়েছিস অজান্তা? ওহিরও কপাল কুঁচকে উঠল। সে রোদ্দুরের কাঁধে থেকে মাথা সরিয়ে তার মুখ পানে তাকালো। এত স্বাভাবিক কেন? রোদ্দুর ভাই কি তাহলে মেসেজটা দেখেনি? মুহূর্তে ওহি সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। যাক বাবা, এই যাত্রায় সে হয়তো বেঁচে গেল। সে দ্রুত রোদ্দুরের থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসল। রোদ্দুর এখনো কপাল কুঁচকে ওহির দিকে চেয়ে আছে। ওহিকে তার স্বাভাবিক মনে হচ্ছে না, কেমন উদ্ভট আচরণ করছে। এই কাঁদছে তো এই হাসছে। সে একটু ওহির কাছাকাছি বসে বলল, অজান্তা, তুই ঠিক আছিস তো? এত বড় বাসায় তোকে এখানে কে এরা কীভাবে যায়? কবে যেতে আক্কেল হবে কে জানে? তোর কি জ্বর টর? বলেই সে ওহিরের কপালে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ওহি কেমন কেঁপে ওঠে। দ্রুত হাতটা সরিয়ে বলে, আমি একদম ঠিক আছি, আসলে একটা খারাপ স্বপ্ন দেখে একটু ভয় পেয়েছিলাম। ও তাই বল। আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। 7 মিনিট দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, এমন ডাক উঠেছিল না। তুই যদি সেন্সিস না হতি তাহলে এতক্ষণে আমার হাতের 5টা আঙ্গুল তোর গালে ফুটে উঠত। ওহি মাথা নিচু রেখে বলল, আপনি হঠাৎ আমাদের এখানে কেন? অফিস যাননি? আমি ছুটিতে আছি, বাবা একে সব সামলাচ্ছে। তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওই অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর হাত দুটো চোপায় এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো। চোখ দুটো বন্ধ করে বলল, রোদেল আপু নিজেতে বলেছে তোকে। আপুর কলেজে কি যেন একটা প্রোগ্রাম, দুপুর 2টা থেকে আরম্ভ। নে চটজলদি রেডি হ। আমি যাব না রুদ্র ভাই, আমার প্রোগ্রাম ভালো লাগে না। রোদ্দুর চোখ না খুলেই বলল, আমি অসহায়, তোর কথা রাখতে পারবো না রে। রোদাপুর পারমিশন সোজা কথায় না গেলে জোর করে কোলে তুলে নিয়ে যেতে বলেছে। সময় বেশি নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। পায়ে হেঁটে যাবি নাকি? বাসায় তো কেউ নেই, খালি বাসায় রেখে যাব কিভাবে? যদি চুরি হয়ে যায়? হবে না, খালুর সাথে কথা হয়েছে, দুপুরে কলেজ ছুটি হয়ে যাবে। আর একটাও কথা না, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। আমি এই 10 মিনিট একটু ঘুমাবো। কয়েকদিন হলো অফিসের কাজের চাপে ঘুমানোর সময়ও পাই নাই। রোদ্দুর চোখ বন্ধ রেখে ছোপায় পাটান করে ঘুমিয়ে পড়লো। ওই উঠে গিয়ে জায়গা করে দিল। আরো কয়েক সেকেন্ড রোদ্দুরের মুখের দিকে চেয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর ব্যাগ কাঁধে নিচে নামলো ওহি। হিজাবের শেষ পিনটা গেঁথে বলল, রুদ্র ভাই উঠুন, আমি রেডি। রোদ্দুর উত্তর দিল না। সে এখন গভীর ঘুমে। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। ওহি কাঁধের ব্যাগটা অন্য ছোপায় রেখে গভীর মনোযোগে রোদ্দুরের দিকে তাকালো। কতগুলো দিন পর এত কাছ থেকে দেখছে। সে বিড়বিড় করে বলল, গাছে গাছে পাখিরা গাইছে কুজন, চলো আরো একবার প্রেমে পড়ি দুজন। অপ্রেম কেটে গিয়ে ফুটুক প্রভাত, চলো আরো একবার হাতে রাখি হাত। অজান্তা। হঠাৎ মনে পড়তেই ওহি রোদ্দুরের আশেপাশে ফোনটা খুঁজলো, কিন্তু কোথাও চোখে পড়লো না। বুক পকেটে নেই, প্যান্টের পকেটেও উঁচু নয়। তাহলে বাসায় রেখে এসেছে হয়তো। ওহি স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর ভাইয়ের সমস্ত শরীর ক্লান্তি ভর করেছে। মুখটা আগের থেকে শুকিয়ে গেছে, চোখের নিচ কালো দাগ বসেছে।
চোখের নিচে কালো দাগ বসেছে। রোদ্দুর ভাই কি এখনো বৃষ্টি আপুর কথা ভেবে রাত জাগে? ওহির বুক কাঁপে। বারবার মনে হয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে যদি তার সব দুঃখ নিজের করে নিতে পারতো। সে পণ করে একবার মানুষটাকে কাছে পাওয়ার পর আর দূরে যেতে দেবে না। একটানা 7 দিন সব বাদ দিয়ে তাকে জড়িয়ে ধরে থাকবে। তার বুক থেকে মাথা উঠাবে না, কোনো কষ্টকে ছুতে দেবে না। সব সময় ভালোবাসায় ডুবিয়ে রাখবে, সব সময় নিজের সাথে বেঁধে রাখবে। হাত ঘড়ির দিকে তাকায় ওহি। 2টো বাজতে মোটামুটি অনেক সময় বাকি। মানুষটা আর একটু ঘুমাক। সে রোদ্দুর থেকে কয়েক হাত দূরে বসে তার মুখের দিকে অপলকভাবে চেয়ে থাকে। গুনগুন করে গেয়ে ওঠে, অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি ভালো, নাইবা থাকুক দু চোখ আমার, নাইবা থাকুক আলো। রোদেলা আজ কালো রঙের সিল্কের শাড়ি পরেছে। গলায় চিকন চেনের সাথে ছোট্ট একটা লকেট। চুলগুলো ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। এতটুকুতেই তাকে পরীর মতো লাগছে। কিশোরী মেয়েদের মতো ঝলমল করছে। ওই মুগ্ধ হয়ে পড়ল। আপু, তোমাকে কি সুন্দর লাগছে, তোমার মনের মতোই তুমি সুন্দর। তুমি এত সুন্দর কেন? রোদেলা কিশোরী মেয়েদের মতো খিলখিল করে হাসে। ওহির মাথায় একটা চাটি মেরে বলে, তোর দেখার চোখ সুন্দর রে ওহি, সেই জন্য আমাকে ভালো লাগছে। ওহি কিছু বলতে নিতেই গাড়ি থেমে যায়। তারা কলেজে পৌঁছে গেছে। ওহি রোদেলার শাড়ির রঙের সাথে ম্যাচিং করে আজ কালো রঙের লম্বা গোল জামা পরেছে, সাথে কালো হিজাব। রোদেলা গাড়ি থেকে নামলো। ওহি তার পাশে এসে পলকহীন নয়নে কলেজ দেখলো। পুরো কলেজ ফুলে ফুলে ছেয়ে গেছে। আজ দ্বিতীয়বারের মতো সে এই কলেজে ঘুরতে এলো। দুজন ভেতরে হাঁটা ধরলো। ভেতরটা মানুষে গিজগিজ করছে। টিচার, স্টুডেন্ট সব মিলিয়ে 1000 মানুষ। একটা প্রিন্সিপালের রিসেপশন যে এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে তা ওহির অজানা ছিল। সে রোদেলার হাত চেপে ফিসফিস করে বলল, আপু, নতুন প্রিন্সিপাল ইয়াং নাকি বয়স্ক মানুষ? আমি কিভাবে বলবো রে পাগলা, বিদেশ থেকে হরেক রকমের ডিগ্রি নেই নাকি? তাহলে তো বয়স্ক মানুষের হওয়ার কথা। গার্ডিয়ান শাড়িতে ওহিকে বসিয়ে রোদেলা বলল, ওহি সোনা, এখানে চুপচাপ বসে থাকো, আমি টিচার্স রুম থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ আছে কিনা আমার। তুই কিন্তু এখান থেকে নড়বি না। এত মানুষের ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেক টাফ হবে। এখানে বসে থাকবি কেমন? আপু, তুমি যাও, আমি এখানেই থাকবো। রোদেলা চলে গেল। ওহি চুপচাপ চারিদিকে তাকালো। ফোনটা বের করে দেখলো রোদ্দুর ভাই এখনো মেসেজ চেক করেনি। মেসেজটা চোখে পড়লে কি যে হবে কে জানে। ওহির গা দিয়ে চিকন ঘাম বের হওয়া শুরু হলো। আধা ঘন্টার মধ্যে অনুষ্ঠান শুরু হলো। রোদেলা স্টেজের ওপর বিশাল বড় এক ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করার দায়িত্ব তার ওপর পড়েছে। সমস্ত টিচারদের মধ্যে সেই একমাত্র ইয়াং নাকি সেজন্য। রোদেলা চক্ষু ডান দিকে সামান্য ঘুরিয়ে ওহির দিকে তাকালো। ওহি ঝলমলে মুখে হাত নাড়ালো। রোদেলা মুচকি হাসে। তার পা ধরে আসছে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রিন্সিপালের স্টেজে ওঠার খবর নেই। প্রিন্সিপাল কলেজে এসে পৌঁছেছে মিনিট 20 আগে। সে খবর রোদেলার কানে এসেছে, কিন্তু এই স্টেজে কেন আসছে না? টিচার হওয়ার এই এক ঝামেলা। 2 দিন পর পর এটা ওটা উপলক্ষে ঘন্টার পর ঘন্টা ওপর মহলের লোকদের গুরু গম্ভীর বকবকানি শুনতে হয়। শুধু শুনলে হয় না, মনোযোগী হওয়ার ভান ধরতে হয়। রোদেলার ভাবনার মাঝে চারিপাশ করতালিতে মুখরিত হয়ে গেল। হাজারো হাতের শব্দে তার কান ঝাঁঝা করা শুরু হলো। শব্দ যেন মধ্য পর্দা ভেদ করে মস্তিষ্কে প্রতিটা নিউরনে গিয়ে আঘাত হানছে। রোদেলা চোখ বন্ধ করে আবার খুলল। ভাইস প্রিন্সিপাল তার নাম ধরে ডাকছে। ক্রমাগত স্পিকারে বলে যাচ্ছে, অত্র কলেজের সম্মানিত নতুন প্রিন্সিপাল জুলকারনাইন সাদিদ, বিএসসি, এমএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি কানাডা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই কলেজের ইংরেজি প্রফেসর মিস রোদেলা জান্নাত।
স্পিকারে ঘোষিত নাম শুনে রোদেলার মাথা ঘুরছে। সে অগোছালোভাবে হেঁটে সামনে এগিয়ে গেল। চারিদিক থেকে করতালির আওয়াজ ছাপিয়ে একগুচ্ছ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কেউ একজন তার হাতে রাখা বুকেটার এক পাশ ধরল। অনেক কষ্টে রোদেলা চোখ তুলে তাকালো। ফুলের এক পাশে ধরে রাখা স্যুট বুট পরিহিত হাস্যোজ্জ্বল চেহারার মানুষটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। মানুষটি হাসি মুখে তার চোখের দিকে তাকালো। সেই চেনা চোখ, সেই পরিচিত হাসি, যে হাসিতে রোদেলা বহু বছর আগে ঘায়েল হয়েছে। রোদেলার দুনিয়া অন্ধকার হয়ে আসছে, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। টেনে টেনে 2-3 বার শ্বাস নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটার ওপর চোখ বন্ধ করে সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটির ওপর হেলে পড়ল। মঞ্চে উপবিষ্ট সকল মানুষসহ সামনের দর্শক সারিতে গুঞ্জন শুরু হলো। সাথে চাপা উত্তেজনা। ওই সব মানুষকে সাইড করে হাঁপাতে হাঁপাতে স্টেজে উপস্থিত হলো। তার নিজেরও হাত পা কাঁপছে। সে সবাইকে সরিয়ে রোদেলার হাত ধরে বলল, রোদেলা আপু, কথা বলো আপু। কেউ একজন একটু সাহায্য করুন, পানি দিন কেউ একটু। রোদেলা নতুন প্রিন্সিপালের বুকের উপর হেলে আছে। নতুন প্রিন্সিপাল বাম হাতে হালকা করে রোদেলাকে ধরে আছে। তিনি শীতল গলায় ওহিকে বলল, মিস, ভয় পাওয়ার কিছু নেই। আজ অত্যাধিক গরম পড়েছে, সেখানে উনি চুল ছেড়ে রেখেছেন, সেজন্য সেন্সলেস হয়ে গেছেন জাস্ট। আপনি বরং ওনাকে টিচার্সদের রেস্টিং রুমে নেওয়ার ব্যবস্থা করুন। এক নাগারে বলে ভাইস প্রিন্সিপালের দিকে তাকালেন। উনি স্পিকারে সবাইকে ক্রমাগত শান্ত হতে বলছেন। পরিস্থিতি অনুকূলে আনার জন্য অন্য একটা টিচার এসে রোদেলাকে পাঁচকোলা করে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। 2জন মহিলা টিচার এবং ওহি তাদের পেছন পেছন গেল। কিছুক্ষণের মধ্যে চারপাশ শান্ত হয়ে গেল। সবাই আগের মতো আগ্রহ নিয়ে নতুন প্রিন্সিপালের দিকে তাকালো। সাদিদ একটু সামনে এসে মুচকি হেসে সবার উদ্দেশ্যে হাত নাড়ালো। প্রথম দিনই এরকম কিছু ঘটবে তা তার ভাবনাতে ছিল না। রোদেলার জ্ঞান ফিরেছে। সে শুয়ে আছে কলেজের প্রাথমিক চিকিৎসালয়ের। কলেজের কোনো স্টুডেন্ট হুট করে অসুস্থ হয়ে পড়লে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দিনের বেলার জন্য সার্বক্ষণিক একটা বয়স্ক MBBS রাখা আছে। রোদেলার বাম হাতে স্লাইন লাগানো হয়েছে। সে আধো ঘুম আধো চৈতন্য আছে। তার চোখের সামনে স্যুট বুট পরা একজনের চেহারা ভেসে উঠছে বারবার। ওহি রোদেলার মাথার চুলে আঙ্গুল চালিয়ে বলল, আপু, এখন কেমন লাগছে তোমার? একটু বেটার ফিল করছো? রোদেলা পিট করে চোখ খুললো। ওহির দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল, আমি একদম ঠিক আছি। তোকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলাম, তাই না রে? শুধু আমি না আপু, তুমি সবাইকে ভয় পাইয়ে দিয়েছো। আমি হাও মাও করে কাঁদতে নিয়েছিলাম। তোমাদের নতুন প্রিন্সিপাল বলল ভয় পাবেন না, ওনার কিচ্ছু হয়নি। রোদেলা চমকে বলল, আমাকে এখানে অবধি কে নিয়ে এলো ওহি? তোমার ডিপার্টমেন্টের এক টিচার আপু, ওই যে টাকলা করে। এর আগের বার তোমার সাথে যখন কলেজে এসেছিলাম তখন কিছু কথা হয়েছিল ওনার সাথে। রোদেলা চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের চোখ খুলে বলে, ড্রাইভার কাকাকে গাড়ি নিয়ে আসতে বলো কি, আমি বাসায় যাব। আপু, স্লাইন তো এখনো শেষ হয়নি, আধ ঘন্টা পর যাই। না, আমি এক্ষুনি যাবো রে। এখানে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। ওহি আর জোর করলো না। ফোন হাতে নাম্বার ডায়াল করতে করতে বাইরে বের হয়ে গেল। রোদেলার কানে গানের আওয়াজ ভেসে আসছে। কেউ একজন আবেগ ঝরা কণ্ঠে গেয়ে যাচ্ছে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় ঘর আমাদের। তুই হলে রোদ, আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের। রোদেলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হয়ে কানের কাছে পৌঁছায়। সে ডান হাতে মুছে বড় বড় করে শ্বাস নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার মানে অনুষ্ঠান শেষের দিকে। দরজায় মৃদু টোকার আওয়াজে সেদিকে তাকায় রোদেলা। কেউ একজন শীতল পুরুষালী গলায় বলে, ভেতরে আসলাম। রোদেলা উত্তর দেওয়ার আগেই সাইদ ভাইস প্রিন্সিপালকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করে। রোদেলা উত্তেজিত হয়ে এক লাফে উঠে বসে। সঙ্গে সঙ্গে তার হাতের সূচের টান পড়ে রক্ত ওঠে। সাদিদ দ্রুত এগিয়ে এসে রোদেলার হাতটা টান করে হুকুমের সুরে বলে, মিস রোদেলা, আপনি ব্যস্ত হবেন না, শুয়ে পড়ুন।
রোদেলা শুয়ে পড়ে, তার মাথা কাজ করছে না। ওইটা কোথায় গেল? এরা প্রিন্সিপাল মানুষ, তার সালাম দেওয়া উচিত। সে কাঁপা কাঁপা গলায় বলল। আসসালামু আলাইকুম স্যার। সাদিত উত্তর নিল না। ভাইস প্রিন্সিপাল বয়স্কা মানুষ, চুলে বহু বছর আগেই পাক ধরেছে। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, রোদেলা, তোমাকে বহুবার বলেছি শরীরের যত্ন নিবে, বাট তোমাকে মেয়ের মতো মনে করি, কিন্তু তুমি তো আমার একটা কথাও শোনো না। আজ তোমার গাফলতির জন্য কি একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো সবাইকে। রোদেলা নরম গলায় বলল। আমি স্যার। সাদিত একটু পিছিয়ে গিয়ে বলল, মিস রোদেলা, আপনার শরীরের কন্ডিশন বেশি ভালো মনে হচ্ছে না, আপনি বরং 3 দিনের লিভ নিন। রোদেলা চোখ তুলে সাদিতের দিকে তাকালো। এতগুলো বছর পর দেখছে, অথচ চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি, আরো সুন্দর হয়েছে মানুষটা। মাথার চুল আরো ঘন হয়েছে। জগতের সমস্ত মায়া যেন একত্রে হয়ে দু চোখে ভর করেছে। কপালের ডান সাইডের কাটার দাগটা আরো উজ্জ্বলতা বাড়িয়েছে। রোদেলার চোখ সরিয়ে নেয়। সাদিত নিজেই ভাইস প্রিন্সিপালের দিকে ঘুরে পড়লেন। স্যার, আপনি মিস রোদেলার ছুটির সব ব্যবস্থা করুন, আমি আসছি। বলেই কটকট করে চলে গেল, একবারও পিছন ঘুরে তাকালো না। কিছুক্ষণ পর ওই এসে বলল, আপু, জব্বার কাকা গাড়ি নিয়ে এসে গেছে। আজ সোমবার, ওই জন্মদিন আজ। সব ঘরোয়াভাবে করা হবে, 2 ফ্যামিলির মানুষ শুধু, তারা আর রোদেলা আপুদের পরিবার। রোদেলা কলেজ থেকে সোজা এখানে চলে এসেছে। বিকালের দিকে তার পরিবারের সবাই আসবে। সে একেবারে শাওয়ার নিয়ে নতুন ড্রেস পরে বের হলো। এ বাসায় হুটহাট চলে আসে বলে কিছু কাপড় চোপড় সবসময় রাখে। ওই 2 কাপ কফি নিয়ে রোদেলার রুমে আসলো। রোদেলা তাদের বাসায় আসলে গেস্ট রুমেই বেশিরভাগ সময় থাকে। ঘুমানোর সময় দুজন একসাথে ঘুমায়। আপু, তোমার কফি। রোদেলা মাথা মোড়ানো তাওয়ালটা সরিয়ে রেখে কফি হাতে নিল। বিছানায় বসে এক চুমুক দিয়ে বলল, এটাই এখন প্রয়োজন ছিল। তুই কিভাবে যেন আমার মনের কথা বুঝে যাস। ওহি নিজেও আপুর পাশে বসে নিজের কাপে চুমুক দিল। তারপর আপুকে বলল, তোমার কলেজে সময় কেমন কাটে? তোকে একটা কথা বলি ওহি, কাউকে বলবি না কিন্তু। তোকে প্রথমেই বলেছি আমি ওই কলেজে আর চাকরি করব না। রেজিগনেশন লেটারের সব ব্যবস্থা করেছি। সে কি? কেন আপু? তোমার তো কলেজটি ভীষণ প্রিয় ছিল। কারণটা পরে বলবো ওহি, তুই যা এখন, আমি ঘুমাবো, খুব ক্লান্ত। রোদেলা সত্যি সত্যি হাই তুলল। কফির কাপে শেষ চুমুক দিয়ে বিছানায় গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো পা বাস করে শুয়ে পড়ল। ওহি উঠে দাঁড়ালো। কয়েক পা এগোতেই রোদেলার চোখ জোড়া বন্ধ রেখেই বলল, শুভ জন্মদিন কলিজা, দোয়া করি খুব শীঘ্রই রোদ্দুর পাগলটা যেন তোর ভালোবাসা বুঝতে পারে। আর লাইটটা বন্ধ করে দিয়ে যা। ওহি লজ্জা পেয়ে মুচকি হাসলো। লাইটটা বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রোদেলাবু কেন যে তাকে সবসময় লজ্জায় ফেলে। নিচে রান্নার তোড়জোড় চলছে। ওহির মা কাজের লোকদের সাথে নিয়ে রান্না করছে। ওহি এক নজর চারিপাশে চোখ বুলিয়ে ওপরে উঠে গেল। রোদ্দুর ভাইদের আসার সময় হয়েছে, আসছে শাড়ি পরবে। শাওয়ার নিয়ে তাওয়ালটা ব্যালকনিতে শুকাতে দিল ওহি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেক আগেই। রোদের তেজ কমে গেছে। গোধূলি লগ্নের এই শেষ বিকেলটা যেন শুধুমাত্র রোমান্টিকতার জন্যই সৃষ্টি। ইস, এমন একটা বিকেল যদি হুট তোলা কোনো রিকশায় সে আর রোদ্দুর ভাই পাশাপাশি থাকতো। কারণ ছাড়াই সে হুট করে রোদ্দুরের হাত চেপে ধরতো, তখন কখনো কখনো বা চুলগুলো এলোমেলো করে দিত। আটকে তোকে রাখতে চাইছি, খুব সকালে আমার, বিকেলে আমার। গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো ওহি। অড্রবের কাপড়ের শাড়ি থেকে বেছে বেছে সবুজ রঙের কালো পাড়ের শাড়ি বের করলো। রোদুর ওহিদের বাসায় ঢুকেই প্রথমে রোদেলা আপুর খোঁজ করলো। রোদেলা ঘুমাচ্ছে শুনে অপূর্বর সাথে কিছুক্ষণ দুষ্টমি করলো। তারপর ওহির রুমের দিকে পা বাড়ালো। ওহির রুমের দরজা ভেতর থেকে আটকানো। রোদুর বিরক্ত হলো। দিনে দুপুরে এরা দরজা বন্ধ করে কি করে তা আল্লাহ মালুম। সে কপাল কুঁচকেই দরজার ওপর একের পর এক আঘাত করলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রোদুর হেলাফেলা করে ভেতরে ঢুকে ওহির বিছানায় বসলো।
সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রোদ্দুর হেলাফেলা করে ভেতরে ঢুকে ওহির বিছানায় বসলো। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই অসময়ে দরজা বন্ধ করে কি করিস বলতো? টেম করিস নাকি? বয়ফ্রেন্ড আছে? ওহির মনটা খারাপ হয়ে গেল। আশাহত হলো সে। না, মানুষটা তাকে আর কোনোদিন বুঝবে না। একে দিয়ে আর কোনো আশা ভরসা নেই। এখন পর্যন্ত তার দিকে চোখ তুলে তাকাইনি। মনে মনে বলল, জগতের সব মানুষের ব্যাপারে তোমার কত কৌতূহল রুদ্র ভাই, শুধু আমার ব্যাপারে তুমি এত নির্লিপ্ত কেন? কণ্ঠে একরাশ বিষণ্ণতা ঢেলে মুখে বলল, শাড়ি পরছিলাম রুদ্র ভাই। রোদ্দুর মাথা ঘুরিয়ে ওহির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম হলো। ওহিকে আজ জীবন্ত পরীর মতো লাগছে। তাকে এই পৃথিবীর মানুষ বলে ভ্রম হচ্ছে। সবুজ রঙের শাড়ি ফর্সা ত্বকে ফুটে উঠেছে। চোখে গাঢ় কাজল, ডান গালে টোল খাওয়া গর্ত, ভেজা ভেজা পাপড়িগুলো চোখের উজ্জ্বলতা যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। টানা টানা ভুরো যুগল যেন কাছে যাওয়ার জন্য আহ্বান করছে। ঠোঁটের হালকা পার্পল শেডের লিপস্টিক আর অবিন্যস্ত ভেজা চুলে ওহিকে যেন অপসরীদের থেকেও সুন্দর লাগছে। ঠোঁটের ওপরের বাদামি তিলটা যেন রোদ্দুরকে চুম্বকের মতো টানছে। এই প্রথম তার ওহিকে ছুঁয়ে দিতে মন চাইল অন্য রকমের ছোঁয়া। সে নিজের অজান্তে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ও মাই গড, ও মাই গড, ও হঠাৎ করে এত রূপবতী হলো কি করে? ওহি চোখ তুলে তাকিয়ে দেখে রোদ্দুর গভীর মনোযোগে তার দিকে চেয়ে আছে। চোখে মুখে অন্য ধরনের ঘোর। পলকহীন চোখে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। রুদ্র ভাই, আপনি ঠিক আছেন? বলে সে কয়েক পা এগিয়ে যেতেই রোদ্দুর চিৎকার করে ডান হাত সামনে এনে বলল, খবরদার কাছে আসবি না অযথা। ওখানে থাক, এক পা নড়বি না, একদম কাছে আসবি না বলে দিলাম। ওহি বারণ শুনল না। সে বেশ বুঝতে পারছে কোনো একটা কারণে রোদ্দুর ভাই তাকে প্রচণ্ড ভয় পাচ্ছে। সে এগিয়ে যেতে যেতে বলল, আপনি কি অসুস্থ? দেখি জ্বর এসেছে কিনা। ওই হাত বাড়ানোর আগে রোদ্দুর এক দৌড়ে অশ্রমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজায় ঠেস দিয়ে বসে পড়ল সে। তার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এটা কি হলো তার সাথে? বুকের ধুকপুকানি যেন বেড়েই চলেছে। সে বুকের বাপাশে হাত দিয়ে চেপে বলল, ও মাই গড, ও মাই গড।